স্কুলের রসায়ন বইয়ের ওই চারটার কথা মনে আছে? পর্যায় সারণী। দেখতে হয়তো একটু বোরিং লাগতো, তাই না? কিন্তু ওটা আসলে মহাবিশ্বকে বোঝার একটা গোপন কোডবুক। ভাবা যায়, বিজ্ঞানীর এত বড় একটা অর্জন, যেটা কিনা মহাবিশ্বের সব উপাদানকে একটা ছকের মধ্যে নিয়ে এসেছে। চলুন আজ এর পেছনের গল্পটাই শোনা যাক। আচ্ছা, একবার শুধু ভাবুন তো, এই যে আমাদের চারপাশে যা কিছু আছে, সোনা, লোহা, অক্সিজেন, মানে মহাবিশ্বের সব কিছুর যে বিল্ডিং ব্লক, সেগুলোকে একটা নিয়মে সাজানো, কাজটা কতটা কঠিন হতে পারে? এটাই ছিল বিজ্ঞানীদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, একটা গোয়েন্দা কাহিনীর মতো, যেখানে মূল কাজটাই হলো বিরাট এক বিশৃঙ্খলার ভেতর থেকে একটা প্যাটার্ন খুঁজে বের করা। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা তো নতুন নতুন মৌল আবিষ্কার করেই যাচ্ছিলেন, কিন্তু সমস্যাটা হলো এগুলোর একটার সাথে আরেকটার কোনো সম্পর্কই খুঁজে পাওয়া যাচ্ছিল না। মানে ধরুন, সোনা একদিকে, অক্সিজেন আরেক দিকে, লোহা আবার অন্য কোথাও। সব যেন আলাদা আলাদা, ছন্ন ছাড়া। বিজ্ঞানের দুনিয়ায় তখন বলতে গেলে একটা বিরাট বিশৃঙ্খলা চলছিল। তবে এই বিশাল বিশৃঙ্খলার মধ্যেই কয়েকজন বিজ্ঞানী প্রথম কিছু সূত্র খোঁজার চেষ্টা শুরু করলেন। এনারাই ছিলেন, বলতে পারেন, আমাদের এই গল্পের প্রথম গোয়েন্দা। তারাই প্রথম এই জটলার ভেতর একটা প্যাটার্নের আভাস দেখতে শুরু করেন। এই যেমন ধরুন, ১৭৮৯ সালে অ্যান্টনি ল্যাভোয়েসিয়ে একটা খুব সাধারণ চেষ্টা করলেন। তিনি মৌলগুলোকে শুধু ধাতু আর অধাতু এই দুই ভাগে ভাগ করলেন। খুবই সিম্পল, তাই না? কিন্তু একটা শুরু তো হলো। এরপর ১৮২৯ সালে জোহান ডোবেরাইনার আনলেন ত্রয়ী সূত্রের ধারণা, মানে তিনটি মৌলের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক খুঁজে পেলেন তিনি। আর ১৮৬৪ সালে জন নিউল্যান্ডস তো আরও এক ধাপে গিয়ে গেলেন। তিনি সঙ্গীতের সারেগামার মতো একটা মিল খুঁজে বের করলেন। বললেন যে প্রতি অষ্টম মৌলের ধর্মনাচি আগেরটার মতো ফিরে আসে। দারুণ না? রহস্যটা কিন্তু একটু একটু করে খুলতে শুরু করেছিল। আর ঠিক এই সময়েই গল্পের মঞ্চে এলেন আসল হিরো, রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ। তিনি শুধু সেই সময়ের জানা মৌলগুলোকেই সাজাননি, তার বিশেষত্ব ছিল অন্য জায়গায়। তিনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন, এমন সব মৌলের জন্য জায়গা রেখেছিলেন যা তখনও আবিষ্কারই হয়নি। তো ১৮৬৯ সালে মেন্ডেলিভ তার সেই বিখ্যাত সূত্রটা দিলেন। সহজ কথায় তিনি বললেন, যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়, তাহলে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর পর তাদের ধর্মগুলো আবার ফিরে আসছে। তার হাতে মূল চাবিকাঠি ছিল একটাই, পারমাণবিক ভর। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মেন্ডেলিভ যখন এই বিশাল কাজটা করছিলেন, তখন পৃথিবীতে মাত্র ৬৩টা মৌল আবিষ্কৃত হয়েছিল। চিন্তা করুন, মাত্র ৬৩টা পজলের টুকরো দিয়ে তিনি মহাবিশ্বের এত বড় একটা নকশা তৈরি করে ফেলেছিলেন। তাহলে মেন্ডেলিভের জিনিয়াসটা ঠিক কোথায় ছিল? দেখুন, তিনি শুধু পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে পরপর সাজিয়েই থামেননি। তিনি একরকম দেখতে, মানে একরকম ধর্মের মৌলগুলোকে একই কলামে একটা পরিবারের মতো করে সাজিয়েছিলেন। কিন্তু তার আসল মাস্টার স্ট্রোক ছিল অন্য জায়গায়। তিনি সাহসের সাথে কয়েকটা জায়গা ফাঁকা রেখে দিয়েছিলেন। আর শুধু তাই না, তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন এই ফাঁকা জায়গাগুলোতে ভবিষ্যতে নতুন মৌল আবিষ্কৃত হবে, আর তাদের ধর্ম হবে ঠিক এই রকম। এটা ছিল এক কথায় অবিশ্বাস্য। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। একটা ছোট্ট টুইস্ট বাকি ছিল। মেন্ডেলিভের টেবিলটা প্রায় পারফেক্ট ছিল, কিন্তু একটা জায়গায় গিয়ে একটু খটকা লাগছিল। আর সেই ছোট্ট সমস্যার সমাধান করতে দরকার ছিল আরও একটা বড় আবিষ্কারের। সমস্যাটা হচ্ছিল আর্গন আর পটাশিয়ামকে নিয়ে। দেখুন, আর্গনের ভর হচ্ছে ৪০ আর পটাশিয়ামের ৩৯। তো মেন্ডেলিভের নিয়ম অনুযায়ী আর্গনের তো পটাশিয়ামের পরে বসার কথা, তাই না? কিন্তু তাদের ধর্ম মেলাতে গেলে আর্গনকে আগেই বসাতে হয়। এখানেই নিয়মটা ভেঙে যাচ্ছিল। এই সমস্যার সমাধান এলো ১৯১৩ সালে বিজ্ঞানী হেনরি মোজলের হাত ধরে। তিনি বললেন, আসল ব্যাপার পারমাণবিক ভর নয়, আসল ব্যাপার হলো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। আর সাথে সাথেই সব মিলে গেল। আর্গনের অ্যাটমিক নাম্বার ১৮, পটাশিয়ামের ১৯। ব্যাস, আর্গন সুন্দরভাবে পটাশিয়ামের আগে বসে গেল, আর সারণীটা হয়ে গেল একদম নিখুঁত। আর এই যে আমরা এখন যেটা দেখি, এটাই হলো সেই আধুনিক পর্যায় সারণী। মোট ১১৮টা মৌল নিয়ে এটা আজ আমাদের সামনে। বলতে পারেন কয়েক প্রজন্মের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের একটা নিখুঁত ফসল। সে বিশৃঙ্খলা থেকে শুরু করে এই সুশৃঙ্খল যাত্রার একটা অসাধারণ পরিণতি।
তো ইতিহাস তো জানা গেল, এখন চলুন এই সারণীটা পড়তে শিখি। এর যে সারি আর কলামগুলো আছে, মানে যেগুলোকে আমরা বলি পর্যায় আর গ্রুপ, এগুলো আসলে কিভাবে সাজানো হয়েছে, এর ভেতরের আসল লজিকটা কি? এর পিছনের আসল রহস্যটা হল ইলেকট্রন বিন্যাস। মানে একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনগুলো ঠিক কিভাবে সাজানো থাকে তার উপরই সবকিছু নির্ভর করে। এটাই হলো পিরিয়ডিক লয়ের মূল ভিত্তি। দেখুন, পর্যায় সারণীতে একটা মৌলের অ্যাড্রেস খুঁজে বের করা কিন্তু খুবই সহজ। জাস্ট তার ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। একটা মৌলের সবচেয়ে বাইরের শক্তিস্তর বা কক্ষপথের যে নম্বর, সেটাই হলো তার পর্যায় বা সারি। আর ওই শেষ কক্ষপথের ঠিক যতগুলো ইলেকট্রন আছে সেটাই ঠিক করে দেয় তার গ্রুপ বা কলাম। সিম্পল। এই যেমন ধরুন লিথিয়াম, এর ইলেকট্রন বিন্যাস দেখলে বোঝা যায় এর সবচেয়ে বাইরের শক্তিস্তরে মাত্র একটা ইলেকট্রন আছে, আর সেজন্যই এর জায়গা হয়েছে গ্রুপ 1-এ। একদম নিখুঁত একটা সিস্টেম, তাই না? আসলে এই পর্যায় সারণীটা শুধু মৌল সাজানোর একটা চার্ট না, এটা অনেকটা ভবিষ্যৎবাণী করার যন্ত্রের মতো। রসায়নের জন্য এটা একটা আল্টিমেট চিটশিট। মানে শুধু টেবিলটার দিকে তাকিয়েই একটা মৌলের আচার-আচরণ সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। এই সারণীটা মৌলদের অনেক গোপন ট্রেন্ডও বলে দেয়। যেমন ধরুন অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার। আপনি যদি যে কোনো একটা সারিতে বাম দিক থেকে ডানে যান, দেখবেন পরমাণুর আকার ক্রমান্বয়ে ছোট হচ্ছে। আবার যদি কোনো কলামে ওপর থেকে নিচে নামেন, দেখবেন আকার বড় হচ্ছে। কি দারুণ একটা প্যাটার্ন, তাই না? এরকমই আরেকটা ধর্ম হল আয়নীকরণ শক্তি। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা সহজ। মানে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন কেড়ে নিতে ঠিক কতটা শক্তি লাগে। আর নিয়মটাও কিন্তু আকারের সাথেই যুক্ত। অ্যাটম যত ছোট, তার ইলেকট্রনের ওপর টান তত বেশি। ফলে ইলেকট্রন সরাতে শক্তিও লাগে অনেক বেশি। এই টেবিলটা আমাদের কিছু কেমিক্যাল ফ্যামিলি বা পরিবারের সাথেও পরিচয় করিয়ে দেয়। যেমন গ্রুপ 1-এর ক্ষার ধাতুগুলো, এরা হলো পরিবারের সেই সদস্য যারা সব সময় একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়। আবার ধরুন গ্রুপ 17-র হ্যালোজেনরা, এরা ঠিক তার উল্টো, সবসময় একটা ইলেকট্রন নিতে চায়। এজন্যই এরা লবণ তৈরিতে এত ওস্তাদ। আর গ্রুপ 18-র নিষ্ক্রিয় গ্যাস, তারা হলো একদম শান্তশিষ্ট স্থিতিশীল সদস্য। কারো সাথে কোনো ঝামেলায় যায় না, কারণ তাদের বাইরের কক্ষপথটা ইলেকট্রন দিয়ে পুরোপুরি ভর্তি। তো সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? পর্যায় সারণী কিন্তু আসলে রসায়নকে অনেক সহজ করে দিয়েছে। আর 118টা মৌলের প্রত্যেকের চরিত্র আলাদা করে মনে রাখতে হবে না। শুধু হাতে গোনা কয়েকটা পরিবার বা গ্রুপের বৈশিষ্ট্য জানলেই রসায়নের মূল খেলাটা ধরে ফেলা যায়। একটু ভেবে দেখুন তো, এই টেবিলটা যদি একসময় নতুন মৌল আবিষ্কারের ম্যাপ হিসেবে কাজ করে থাকে, তাহলে ভবিষ্যতে এটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে? হয়তো নতুন কোনো জীবন বাঁচানো ওষুধ, বা হয়তো কোনো সুপার অ্যাডভান্সড ম্যাটেরিয়াল, কিংবা মহাকাশ ভ্রমণের নতুন কোনো দিগন্ত। কে জানে, উত্তরটা হয়তো এই ছকের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। ভাবার মতো একটা ব্যাপার, তাই না?